আসসালামু আলাইকুম। মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। নির্বাচনের জন্য দেশ যথেষ্ট স্থিতিশীল রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনের জন্য রোডম্যাপ প্রণয়ন, দাতাদের সমর্থন অব্যাহত রাখা সহ 7 দফা প্রস্তাব তুলে ধরেন ডক্টর ইউনূস। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে চলমান আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, দেশ ক্রান্তিকাল পার করলেও জাতীয় নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত। তাই আগামী বছরের ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। Now we are ready for another transition in our political history. We have announced the time for election, and the country has come to this stable enough and ready to have the election. So we announced the election in the first half of February 2026. Interim government will be replaced by an elected government. রোহিঙ্গারা বাস্তুচ্যুত হয়ে অমানবিক জীবন পার করছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, নির্যাতনের কবলে যদি সব রোহিঙ্গা তাদের ভূমি থেকে বিতাড়িত হয় তাহলে সেটা হবে বিশ্বের জন্য ঐতিহাসিক পরাজয়। তাই এই সংকট মোকাবেলায় মানবিক সহায়তা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে স্থায়ী সমাধানের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। We hope we can work out a solution to the Rohingya problem, to let them go back to their own home as a part of this transition process that we are going through. I acknowledge the continued support, assistance and solidarity of the donors, our partners, UN agencies, international organizations and friends across the globe to the Rohingyas sheltered in Bangladesh. We greatly value your compassion and continued partnership for the Rohingyas. Your continued support will remain pivotal and exigent until they return home. নিউ ইয়র্কে আয়োজিত রোহিঙ্গা বিষয়ক সম্মেলনকে সফল করতে এই স্টেক হোল্ডার ডায়ালগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের সীমান্তের ওপারেই অনুপ্রবেশের জন্য অপেক্ষায় আছে প্রায় 1.5 লক্ষাধিক রোহিঙ্গা। শুধু আশ্বাসই নয়, রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসনে দরকার অংশীজনদের কার্যকরী পদক্ষেপ। রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এই সম্মেলনে এই সংকট আরও গভীর হওয়ার আগেই প্রধান উপদেষ্টা আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ উদ্যোগের। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ইনানী, কক্সবাজার। এবার লুট হওয়া অস্ত্র উদ্ধারে 5 লাখ টাকা পর্যন্ত আর প্রতিটি গুলি উদ্ধারে 500 টাকা করে পুরস্কার ঘোষণা করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এই ঘোষণা দেন তিনি। এছাড়া আবু সাইদ হত্যা মামলার আসামি, ভারতে গ্রেফতার পুলিশ কর্মকর্তা আরিফুজ্জামানকে দ্রুত ইন্টারপোলের মাধ্যমে দেশে আনার চেষ্টা করা হবে বলেও জানান উপদেষ্টা। রিপোর্ট করছেন রকুন উদ্দিন। গত বছর 5 আগস্টের আগে ও পরে গণঅভ্যুত্থানের বাস্তবতায় বিভিন্ন থানা থেকে লুট হয় পুলিশের অস্ত্র ও গুলি। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধারে চেষ্টা করা হচ্ছে। তবে এখনও অন্তত 700 অস্ত্রের হিসেব মেলেনি বলে চলতি মাসেই জানিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সোমবার আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এসব উদ্ধারে সহায়তা করলে পুরস্কারের ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আশ্বস্ত করেন তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখার বিষয়েও। পিস্তল হলো 50,000, শর্টগান 50,000, চাইনিজ রাইফেল যেটা 1 লাখ, এসএমজি 1,50,000, এলএমজি 5 লক্ষ, আর গুলি প্রতিটি হলো 500। এই তথ্যগুলি আপনারা যদি জানান, এগুলি কিন্তু গোপন রাখা হবে যেন কেউ না জানতে পারে। এ সময় তার কাছে সাংবাদিকরা জানতে চান, নির্বাচনের আগে এসব অস্ত্র উদ্ধার করা সম্ভব হবে কিনা। আমরা চেষ্টা করব যত, এই জন্য তো বিভিন্ন ধরনের ব্যবস্থা আমরা নিচ্ছি উদ্ধার করার জন্য। এখন আমরা চেষ্টা করব যত সম্ভব উঠাই নিয়ে আসা। আর প্রতিদিন রাজধানী থেকে অফিস করা ও একপাশে সড়ক বন্ধ রেখে যাতায়াত করার বিষয়ে গাজীপুর মহানগর পুলিশ কমিশনারকে শোকজ করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান উপদেষ্টা। প্রথম হলো তার নিয়ম মত হলো তার কারণ দর্শানো, ওইটা উনি কারণ দর্শানো ব্যাখ্যাটা তলব করেন।
বিভিন্ন বাহিনীতে নিয়োগের চলমান কার্যক্রমে যে কোনো ধরনের দুর্নীতি বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। প্রশ্নের জবাবে বলেন, আবু সাঈদ হত্যা মামলার আসামি ভারতে গ্রেপ্তার পুলিশ কর্মকর্তাকে দ্রুত ইন্টারপোলের মাধ্যমে দেশে আনার চেষ্টা করা হবে। এটা তো নর্মাল প্রসেসে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আনার চেষ্টা করব ইন্টারপোলের মাধ্যমে। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। দেশের মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। ফেব্রুয়ারিতে 17 বছরের সে অপেক্ষা শেষ হবে এমন আশাবাদ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। মুক্তিযোদ্ধা দলের 33তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে সংগঠনটির নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। বলেন, দেশ শাসনের যত পন্থা আছে তার মধ্যে গণতন্ত্রই সবচেয়ে উত্তম, তাই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। তিনি আরও বলেন, গণতন্ত্র বাস্তবায়নে বন্দুকের গুলি নয়, বরং প্রয়োজন ভোটের অস্ত্র। জানান, গণতন্ত্র এবং জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল, সে উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করছে বিএনপি। দেশের মানুষ বিগত 17 বছর ভোট দিতে পারেনি, কাজেই বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে, তারা ভোট দেবে। 2009 সালে যাদের বয়স 18 বছর ছিল না, আজকে তাদের বয়স কত হিসাব করে দেখুন, তারা 35 পার হয়ে গেছে। তারা ভোট দিতে পারেনি। তারা বাংলাদেশের একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে ভোট দিতে চায়। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে তাদের সেই ইচ্ছা পূরণ। জুলাই আন্দোলনে ঢাকার রামপুরায় শহীদ মারুফের বাবা মোহাম্মদ ইদ্রিস তার সাক্ষ্যে বলেছেন, বিজিবির গুলিতে মারা গেছে তার ছেলে। এই হত্যার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ সংশ্লিষ্টদের বিচার চেয়েছেন তিনি। আজ শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আরও সাক্ষ্য দেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার খায়র আহমেদ চৌধুরী এবং ডাক্তার জাকিয়া সুলতানা সহ 5 জন। তামজিদ সুমনের রিপোর্ট। জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদ শিক্ষার্থী আবু সাঈদ হত্যা, সাভারে 6 শিক্ষার্থীকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়া সহ 6টি অভিযোগের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। 8ম দিনের সাক্ষীতে প্রথমেই জব্দ তালিকার উপর সাক্ষ্য দেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার খায়র আহমেদ চৌধুরী। চিকিৎসা দিতে গিয়ে 6 ব্যক্তির চোখে 6টি স্প্লিন্টার পাওয়ার কথা তদন্ত কর্মকর্তাকে জানানো হয়েছে বলে আদালতকে জানান তিনি। আর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের ডাক্তার জাকিয়া সুলতানা তার সাক্ষীতে আহতদের সংখ্যা ও চিকিৎসা সেবার বিষয়গুলো আদালতে তুলে ধরেন। চোখ হারা যে আহত ব্যক্তিরা ছিল, যারা অধিকাংশই পিলেট এবং বুলেট বিদ্ধ ছিল, ওনারা যে পরিসংখ্যানটা দিয়েছেন তাতে দেখা যায় 1000-এরও বেশি গুলিবিদ্ধ ব্যক্তি চক্ষু চিকিৎসার জন্য তাদের কাছে উপস্থিত হয়েছে। এদিন আরও 3 জন সাক্ষী সাক্ষ্য দেন। এর মধ্যে শহীদ মারুফের বাবা মোহাম্মদ ইদ্রিস তার সাক্ষীতে ছেলের মৃত্যুর বর্ণনা তুলে ধরে আদালতের কাছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিচার দাবি করেন। রামপুরা ব্রিজের ওপর থেকে বিজেপি গুলি করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে নিয়ে যাওয়ার পথে থামানো হয়, থামিয়ে রাইফেলের বাঁট দিয়ে খুঁচিয়ে ক্ষত স্থানটাতে আঘাত করা হয়, দেখা হয় যে সত্যি ক্ষত হয়েছে কিনা, এবং ওইখানে দেরি না হলে তার অনুমান যে ছেলেটা হয়তো বাঁচত। এখন পর্যন্ত এই মামলায় 24 জনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হলো। এদিকে জুলাই আন্দোলনের সময় ফার্মগেটে নাফিজ সহ 3 জনকে হত্যা মামলায় গ্রেফতার শচীন মল্লিককে বৃহস্পতিবার হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনে প্রার্থী হওয়া 21 জন শিক্ষার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। যাচাই বাছাই শেষে কাল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। এরপরই পুরোদমে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। এদিকে নিয়ম লঙ্ঘন করে মধ্যরাতে অন্য হলে অবস্থান করায় ক্ষমা চেয়েছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমা। নূর হোসেনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু, হল সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আনুষ্ঠানিক প্রচারের সুযোগ না থাকলেও ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা।
আচরণবিধি লঙ্ঘন, প্রশাসনের নিরপেক্ষতা ও নির্বাচনের পরিবেশ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগও করছেন প্রার্থীরা। গুপ্ত সংগঠন কিংবা অন্যান্য যে সংগঠনগুলো আছে প্রার্থীদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর সম্ভাবনা আছে, আর সেগুলো সেই গ্রুপগুলো দিয়ে চালাবে যেই গ্রুপগুলোর নাম আমরা বলেছি। সুতরাং যা বলছি প্রত্যেকটা বিষয়ে যদি লেভেল প্লেইং ফিল্ড দিয়ে নির্বাচন সুষ্ঠু করতে চান এইগুলো সম্পর্কে ব্যবস্থা আপনাদেরকে নিতে হবে। আমরা আজকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন করছি সবাই জুলাইয়ের সহযোদ্ধা, তো আমরা এই ধরনের আইডিয়াগুলো নিয়ে প্রতিযোগিতা করি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে কীভাবে বিনির্মাণ করতে চাই সেটা নিয়ে আমরা প্রতিযোগিতা করি, কিন্তু আমরা বারবার এই কথাগুলো বলার পর দেখতে পাচ্ছি আমাদের যারা প্রতিপক্ষ আছে, আমাদের যারা বন্ধুপ্রতিম আছে, তারা ক্রমাগত সাইবার বুলিং করছে, ক্রমাগত মিথ্যা প্রপাগান্ডা করছে, ক্রমাগত সে আগের মতো করে বিষাদগার করছে। এদিকে নিয়ম লঙ্ঘন করে মধ্যরাতে অন্য হলে অবস্থান করায় ক্ষমা চেয়েছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমা। মঙ্গলবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা চালানো যাবে বলে জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। যে কোনো জায়গায় নির্বাচনী আচরণবিধি ভাঙা কিংবা নির্বাচনী প্রচার কার্যে যদি কোনো অসমতা দেখা দেয়, বৈষম্য দেখা দেয়, আমাদের কাছে সেটা লিখিত অভিযোগ আসলে পদ্ধতিগতভাবে আমরা সেটাকে অ্যাড্রেস করার চেষ্টা করছি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 21 শিক্ষার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছে বলে জানিয়েছে চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সোমবার বিকালে কমিশন কার্যালয়ে তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং নির্বাচন কমিশনের সদস্য সচিব AKM রাশিদুল আলম। তিনি জানান, নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে 3 দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনের দিন নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি এবং আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। এ সময় তিনি আরও জানান, যাচাই বাছাই শেষে প্রকাশ করা হবে খসড়া প্রার্থী তালিকা। 276 জন প্রার্থীর মনোনয়নপত্র জমা দেবার বিপরীতে যাচাই বাছাই শেষে বাদ পড়েছে 20টি। এদের মধ্যে 6 জন নারী এবং 14 জন পুরুষ প্রার্থী। এবার জাকসু নির্বাচনে মোট ভোটার 11,919 জন। বিতর্কিত মন্তব্যের জেরে দলের কাছে কারণ দর্শানোর নোটিশের উত্তর দিয়ে সিদ্ধান্ত মেনে নেবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। হাইকোর্ট প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিষয়ে কোনো আপোষ করবেন না তিনি। ফজলুর রহমান বলেন, তিনি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, এদেশে নিশ্চিন্তে বাঁচার অধিকার তার রয়েছে। মৃত্যুকে ভয় পান না উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, তিনি মবের শিকার হবার আশঙ্কায় রয়েছেন। 2024 সালে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিতর্কিত বক্তব্য দেওয়ার অভিযোগে রোববার তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠায় বিএনপি। সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট, বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট। আমি যে কথা বলছি ছেলেরা যদি মনে করে বা ছাত্ররা যদি মনে করে, এরা যদি মনে করে অন্য দলের লোকেরা আমি জামাত, শিবির, মুক্তিযুদ্ধ বিরোধী লোকজনের বিরুদ্ধে আমি কথা বলছি, আমি বলবো। তারা আমাকে জুতা মারবে না, মিছিল করবে, এটা করুক গিয়া, বা প্রয়োজনে তাদের বিরুদ্ধে যদি আমি কিছু বলে থাকি তারা গিয়ে মামলা করুক আমার বিরুদ্ধে। আমার বাসার সামনে মব করার তো কোনো ব্যাপার নাই। দল আমাকে একটা শোকজ করতেই পারে, এটা আমি উত্তর দিব। সেটা দলের সঙ্গে আমার ব্যাপার, তখন দেখা যাবে। এখন পর্যন্ত কিন্তু আমি দলের মধ্যেই আছি, এখন পর্যন্ত আমি চেয়ারপারসনের উপদেষ্টা। জুলাই গণঅভ্যুত্থানের রাজধানীর যাত্রাবাড়ি থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালত এই আদেশ দেন। এর আগে তৌহিদ আফ্রিদিকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, তৎকালীন ডিবি প্রধান হারুনের সাথে তার যোগসাজশ ছিল। হত্যাকাণ্ডে তিনি অর্থেরও যোগান দিয়েছেন। আর আসামি পক্ষের আইনজীবী জানান, তৌহিদ আফ্রিদি অসুস্থ, এ মামলার সাথে তার কোনো সম্পৃক্ততা ছিল না। আফ্রিদি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ি থানায় সম্প্রতি একটি হত্যা মামলা দায়ের করা হয়। এই মামলায় মোট 25 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও 150 জনকে আসামি করা হয়। তাদের মধ্যে 11 নম্বর আসামি তৌহিদ আফ্রিদি। মাননীয় আদালতকে আমরা বলেছি, এই আসামিকে রিমান্ডে নিলে পরে মামলার গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটিত হবে এবং অন্যান্য আসামিদের সম্পর্কে তথ্য পাওয়া যাবে। মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। নাসির উদ্দিন সাথী এবং তার ছেলে তৌহিদ আফ্রিদি এই ঘটনার সাথে সম্পৃক্ত না, কোনো না কোনো কারণে ভুলবশত এই মামলায় তারা সম্পৃক্ত হয়েছেন। 7 দিন রিমান্ড চাওয়া ছিল, 5 দিন রিমান্ড চেয়েছেন এবং আজকে জামিন নামঞ্জুর করেছেন। সে আদেশে আমরা সংক্ষুব্ধ হয়েছি।
শিক্ষা যেখানে বৈষম্য দূর করার হাতিয়ার, সেখানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মাধ্যমেই জাতি বৈষম্যের শিকার হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদরা। ঢাকায় সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত এক সেমিনারে তারা এমন মন্তব্য করেন। শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকার কোনো কমিশন গঠন না করায় সরকারের সমালোচনা করেন বক্তারা। নজরানা চৌধুরীর রিপোর্ট। গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ, শিক্ষা ও জনস্বাস্থ্য শীর্ষক এই আলোচনায় শিক্ষা বিষয়ে অন্তর্বর্তী সরকার কোনো কমিশন গঠন না করায় সমালোচনা করেন উপস্থিত শিক্ষাবিদগণ। পাশাপাশি বিদ্যমান 11টি সংস্কার কমিশনে বিদেশি নাগরিকদের প্রাধান্য দেওয়ার সমালোচনাও করেন তারা। প্রধান উপদেষ্টা নিশ্চয়ই শিক্ষিত মানুষ, উনি আরো ভালোভাবে এটা অ্যাড্রেস করবেন বলে আমরা খুব আশাবাদী ছিলাম। শিক্ষার মধ্যে ওয়াহিদুদ্দিন সাহেবের মতো মন্ত্রী, এখন আমাদের সিআর আবরার ভাই সে মন্ত্রী, তারপরেও যদি এখন ঠিক না হয় তাহলে আপনি কিভাবে চিন্তা করবেন? শিক্ষা খাতে বরাদ্দের বিষয়ে অন্তর্বর্তী সরকার বিগত সরকারের দেখানো পথেই হাঁটছে বলেও মন্তব্য করেন শিক্ষকরা। বরাদ্দ পর্যায়ক্রমে কমছে। গত বছর ছিল 1.69% জিডিপি, এবার 1.53% করেছে। বুঝলাম না কিছু। আফগানিস্তানের মতো যুদ্ধ বিধ্বস্ত একটা দেশে 4.1, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস? কারণটা কি কিছু বুঝলাম না। সত্যজিৎ রায়ের বানানো একটা ছবি আছে, হীরক রাজা দেশে, সেখানে একটি গীতি কবিতার সঙ্গে সংলাপ আছে। সংলাপে বলা হয়েছে, যত বেশি যাদেই তত কম মানে। কোন সরকারি শিক্ষা ব্যবস্থা থেকে নজর দেয়নি, দিতেও চায় না, কারণ তারা চায় না যে মানুষ শিক্ষিত হোক। শিক্ষার মৌলিক বিষয়গুলো নিয়ে অযথা পরীক্ষা নিরীক্ষা করে প্রান্তিক পর্যায়ের মানুষদের শিক্ষা ব্যবস্থা থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন শিক্ষাবিদরা। শিক্ষা তো কাদের জন্য? খালি কি উচ্চবিত্ত আর মধ্যবিত্তের জন্য? নিম্নবিত্ত মানুষ লেখাপড়া করবে না? এই বৈষম্য কেন আমরা আবার বাড়িয়ে তুলছি? শিক্ষাটা যেখানে বৈষম্য দূর করার হাতিয়ার হওয়ার কথা ছিল, বৈষম্য তৈরির হাতিয়ার হয়ে গেছে। ক্ষুধার্ত বাচ্চা স্কুলে আসলে তার কাছে কি করে আপনারা মানসম্মত শিক্ষা আশা করেন? এসব সমস্যার সমাধানে একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠনেরও দাবি জানান বক্তারা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবশেষ 24 ঘন্টায় আরও 3 জনের মৃত্যু হয়েছে। এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত 412 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 118 জনের। হাসপাতালে ভর্তি হয়েছেন 29,044 জন। গত 24 ঘন্টায় বরিশাল বিভাগে 102 জন, চট্টগ্রাম বিভাগে 77, ঢাকা বিভাগে 51, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 69, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 53 জন, খুলনা বিভাগে 26 জন এবং ময়মনসিংহ বিভাগে 4 জন এবং রাজশাহী বিভাগে 30 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। করোনার ধাক্কা, উচ্চ মূল্যস্ফীতি এবং রাজনৈতিক পট পরিবর্তনের পর গত 3 বছরে দেশে দারিদ্রতার হার বেড়েছে প্রায় 10%। এমন বাস্তবতায় স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা গ্রহণের তাগিদ দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসি। বিকেলে আগারগাঁও এলজিডি মিলনায়তনে সাম্প্রতিক গবেষণা প্রতিবেদনের তথ্য তুলে ধরে জানানো হয়, সরকারি হিসেবেই 2022 সালে দারিদ্র্যের হার ছিল 18.7%, 2025-এ এসে তা বেড়ে দাঁড়িয়েছে 27.93%। এ সময় অতি দারিদ্র্যের হার 4% বেশি বেড়েছে। গবেষণায় দেখা গেছে 3 বছরের ব্যবধানে শহরের পরিবারের মাসিক আয় কমলেও বেড়েছে খরচ। পিপিআরসি চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, কর্মসংস্থান না থাকায় বেকারত্ব মহাদুর্যোগ আকার ধারণ করেছে। এজন্য কৌশলগত নীতি গ্রহণে সরকারি বেসরকারি খাত নিয়ে টাস্কফোর্স গঠনের প্রস্তাব করেন তিনি। এ ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।